2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট জাতীয় সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের 55তম বাজেট প্রস্তাবনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা, যা পূরণে সরকারকে নির্ভর করতে হবে দেশি বিদেশি ঋণের ওপর। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জনপ্রত্যাশা পূরণে সীমিত সম্পদ দিয়ে সংকট উত্তরণে বিশাল বাজেট। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নির্বাচনী ইশতেহারের উপর, যেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বাজেট বরাদ্দের 6 লাখ কোটি টাকার অধিক ব্যয় হবে সরকারের পরিচালন ব্যয় খাতে। এটি তারেক রহমান সরকারের প্রথম বাজেট। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হল তারেক রহমানের সরকারের প্রথম ও দেশের ইতিহাসের 55তম বাজেট। সংসদে 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার অর্থনীতির যে বিপর্যয় ঘটিয়েছে তা থেকে রাজনৈতিক সমস্যা ছাড়া উত্তরণ সম্ভব নয়। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়। পরে সংসদ ভবনের নিজ কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের অর্থ বিলে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারের বাজেটে সবচেয়ে বেশি 6,05,000 কোটি টাকা ব্যয় হবে পরিচালন খাতে, যেখানে সরকারি বেতন, ঋণ ও ঋণের সুদ, ভর্তুকি ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হবে 5.5 লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে উন্নয়ন ব্যয় বাবদ খরচ হবে 3 লাখ কোটি টাকার বেশি। বাজেটে অনুদান সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। এনবিআর বহির্ভূত খাত থেকে আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা। রাজস্ব আয় বাড়াতে প্রথমবারের মতো চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট। বাজেটে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা, যেখানে সরকারের বৈদেশিক ঋণ নির্ভরতা প্রায় 1,16,000 কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। ফলে চাপে পড়তে পারে দেশের অর্থনীতি ও বিনিয়োগ। বাজেটে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ইশতেহার। খাতভিত্তিক বরাদ্দের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। চলতি অর্থ বছরের চেয়ে 28,000 কোটি টাকা বাড়িয়ে এ খাতে বরাদ্দ প্রায় 1.5 লাখ কোটি টাকা। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নতুন করে যুক্ত হচ্ছে 8 ধরনের কর্মসূচি। বরাদ্দ বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। জিডিপির 2% 1,36,000 কোটি টাকা শিক্ষা খাতে ও 69,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। বাজেটে ব্যক্তি কর সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহিলা ও 65 বছরের ঊর্ধ্বে 4,25,000 টাকা, গেজেটেড মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা 5,25,000 টাকা পর্যন্ত কর সুবিধা পাবেন, যা পর্যায়ক্রমে পরবর্তী অর্থবছরে বাড়বে। তবে এবারের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। নতুন সরকারের প্রথম বাজেট, একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা। বাজেটের জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তারেক রহমানের সরকার? অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, ব্যয় ও অপচয় কমিয়ে আয় বাড়ানোই হবে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অর্থনৈতিক নানা টানাপোড়েনের মাঝে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকার রাজস্ব। কর জিডিপির অনুপাতে 10% পার করতে চায় সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। প্রস্তাবিত রাজস্ব আয় 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 10.2%। বাজেট অধিবেশনে দেশের আর্থিক খাতের চিত্র তুলে ধরে জিডিপির অনুপাত 10.2% উন্নীত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই লক্ষ্যমাত্রা অর্জনে 6,04,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,05,000 বেশি। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা
রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এনবিআর এর কাঁধে পড়া রাজস্বের খাতভিত্তিক বিভাজনে দেখা যায় সাধারণ মানুষকে চাপে ফেলে ভ্যাট থেকে পরোক্ষ কর আদায় করতে হবে 2,23,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বেড়েছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37%, অর্থাৎ 2,23,480 কোটি টাকা আদায় করতে চায় এনবিআর। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,000 কোটি টাকা। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকা। অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মধ্যমেয়াদে কর জিডিপির অনুপাত 10% পার করে 2035 সালের মধ্যে তা 15% উন্নীত করার লক্ষ্য সরকারের। পরিকল্পনায় শুধু বাজেট প্রণয়ন নয়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত, সেখানে বাজেটের সুষম বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সরকার জনগণকে স্বস্তি দিবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, সার, পোলট্রি খাদ্য, ওষুধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। কমার তালিকায় আরও রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, হার্টের রিং, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, এসি, ফ্রিজ ও স্বর্ণ। দাম বাড়বে সিগারেট, তামাকজাত পণ্য, নির্মাণ সামগ্রী ও বিলাসী পণ্যের। বাজেটে পণ্যের দাম বাড়া কমা নিয়ে মুশফিকুর রহমানের রিপোর্ট। এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে বড় স্বস্তির খবর আসছে দেশীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের বাজারে। বাজেটে দাম কমানো হচ্ছে দেশে তৈরি ফ্রিজ, এসি, টিভি ও গৃহস্থালী সামগ্রীর। স্থানীয় শিল্পের বিকাশ আর নতুন বিনিয়োগ টানতে এই খাতে ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করার প্রস্তাব আসছে। এছাড়াও দাম কমবে জীবন রক্ষাকারী ঔষধ, হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, চোখের লেন্স সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের। চাল, ডাল, শিশু খাদ্য, খেজুর, সার, পোলট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর কমায় কমতে পারে জীবনযাত্রার ব্যয়ও। দাম কমার তালিকায় রয়েছে স্বর্ণ, মোবাইল ফোন, সৌরবিদ্যুৎ ও গ্রিন এনার্জি, ইলেকট্রনিক যানবাহন। এছাড়াও দাম কমতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, প্রিন্টার সহ টেক পণ্যের। দেশি পণ্য কমানো দেশের মানুষের জন্য অনেক ভালো হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত ওই সিন্ডিকেট থাকবে আর মুক্তবাজার অর্থনীতি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না সরকার যত বাজেটে দাম কমা, বাড়াইলে তো বাড়ে, দ্রুত বাড়ে, আর যেটা কমাইলে দ্রুত কমে না। প্রতি প্যাকেট 10 টাকা 12 টাকা যদি বাড়ায়, তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ যে রিটেল প্রাইসটা থাকে এটা তো চেঞ্জিং হওয়ার চান্স কম থাকে। আর আমার মনে হয় না কমবে, কারণ বাজেটের সময় সবসময় বলে ওনারা কমে, কিন্তু নেক্সট টাইম দেখা। তবে উল্টো চিত্র আমদানিকৃত ও বিলাসী পণ্যের বাজারে। দাম বাড়বে রড, নির্মাণ সামগ্রী, দেশে তৈরি মদ ও বিদেশি প্রসাধনীর। দাম বাড়ার তালিকায় আরও আছে সিগারেট, তামাকজাত পণ্য, আমদানিকৃত হিমায়িত মাছ, কাজু বাদাম, বাইসাইকেল, বিলাসবহুল গাড়ি ও বিলাসী পণ্যের। যারা সিগারেট খায় হয়তো প্রথম কয়েকদিন খেতে চায় না, তারপর ঠিকই আবার আগের মতো খেতে থাকে। এখন বাজেট হয়েছে আজকে, কালকে থেকে পুরা সিগারেটের দাম অনেক বাড়বে। বাজেটের আকার কিংবা পরিসংখ্যান সাধারণ মানুষ খুব একটা না বুঝলেও এর প্রভাব কিন্তু সরাসরি তাদের উপরে সেই পড়ে। তারেক রহমান সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি। এমতো অবস্থায় ঘোষিত বাজেট সর্বসাধারণের জীবনযাত্রার মান পরিবর্তনে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো ও যোগাযোগ সহ 10টি খাতে এবারের বাজেটে বিশেষ অগ্রাধিকার দিয়েছে সরকার। এসব খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে 3,50,335 কোটি টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সবার জন্য উন্নয়ন এবং সবার অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠাই
সরকারের লক্ষ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে দক্ষ মানব সম্পদ তৈরির জন্য শিক্ষা এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ সহ আরও 8টি বিশেষ খাত। সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক প্রায় 9,36,000 কোটি টাকার মধ্যে এবারের বাজেটে শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতে 2,06,015 কোটি টাকা, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ খাতে 1,48,673 কোটি, উন্নয়ন ও উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,345 কোটি টাকা। নিরবচ্ছিন্ন ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে পরিবহন ও অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে 60,730 কোটি, স্থানীয় সরকার এবং গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে 41,352 কোটি টাকা, জনপ্রশাসনে প্রায় 1,41,000, প্রতিরক্ষা খাতে প্রায় 35,000 কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটের চমক স্টার্টআপ খাত। তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এখানে 400 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। সামুদ্রিক সম্পদ আহরণে গবেষণার জন্য 100 কোটি, স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় 2,000 কোটি, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি ব্যবস্থাপনায় 100 কোটি এবং পরিচালন ঋণ হিসেবে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফেসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আর্থিক সহায়তা 2,000 কোটি, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা অর্জনে 100 কোটি এবং সৃজনশীল অর্থনীতির জন্য 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এসবের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। মাত্র 719 কোটি টাকা দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বাজেট 5 দশকে এখন ঠেকেছে 9,38,000 কোটি টাকায়। বিশাল আকারের এই বাজেটে একদিকে যেমন রয়েছে ঘাটতি মেটানোর বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনি বিপ্লবোত্তর বাংলাদেশে মানুষের প্রত্যাশাও আকাশচুম্বী। তবে সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে এই বাজেট শেষ পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি আর সুবিধা বঞ্চিত মানুষের মুখে কতটা হাসি ফোটাবে সেটি এখন দেখার অপেক্ষা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।